অনুপ স্যারের স্পেশাল সাজেশনসে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি সাজেশন দেওয়া হবে সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের প্রাচীন চিরায়ত দর্শন প্লেটো এবং এরিস্টটল। কোর্সটির বিষয় কোড হচ্ছে 23-17-01, পরীক্ষা 2023, পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 এপ্রিল 2025। তো আজকের সাজেশন ক্লাসে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সহ আমরা খ বিভাগ এবং গ বিভাগের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে টুকটাক আলোচনা করব। তো আজকে প্লেটো এবং এরিস্টটল এই কোর্সের মূল যে শিরোনাম। তো প্লেটো কত সালে জন্মগ্রহণ করেন? খ্রিস্টপূর্ব 427, প্রাচীন এথেন্সে। প্লেটো কোন দেশের দার্শনিক ছিলেন? গ্রিসে। প্লেটো কোন যুগের দার্শনিক ছিলেন? প্লেটো দার্শনিক ছিলেন আহ প্লেটো দার্শনিক ছিলেন প্রাচীন যুগের দার্শনিক। প্লেটো কোন ধরনের দার্শনিক ছিলেন? ভাববাদী দার্শনিক। প্লেটোর সংলাপের অবিস্মরণীয় নায়ক হচ্ছে সক্রেটিস। প্লেটোর ডায়ালগের কেন্দ্রীয় চরিত্র সক্রেটিস। প্লেটোর শিক্ষক বা গুরু ছিলেন সক্রেটিস। প্লেটোর শিষ্য কে ছিলেন? এরিস্টটল। এরিস্টটল কত সালে জন্মগ্রহণ করেন? এরিস্টটল জন্মগ্রহণ করেন 384 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক গ্রিসের স্ট্রাগিরায়। এরিস্টটল গ্রিক দার্শনিক। এরিস্টটল ছিলেন প্রাচীন যুগের দার্শনিক। দর্শনের প্রথম শিক্ষক বলা হয় এরিস্টটলকে। তো এখন আমরা, এরিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো। আবার আহ এরিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার। আর প্লেটোর শিক্ষক ছিলেন সক্রেটিস। প্লেটো এবং এরিস্টটলের সম্পর্ক হচ্ছে শিক্ষক এবং ছাত্রের। সক্রেটিস, এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার, এদের মধ্যকার সম্পর্ক হচ্ছে ছাত্র শিক্ষকের। এরিস্টটলের একজন ভাষ্যকারের নাম হচ্ছেন ইবনে রুশদ। গুহার রূপক বলতে প্লেটো কোন জগৎকে বুঝিয়েছেন? প্লেটো পরিদৃশ্যমান বা ইন্দ্রিয় জগৎকে বুঝিয়েছেন। আসলে প্লেটোকে ভাববাদী বলা হয়। তিনি ভাব বা ধারণাকে, ধারণার জগৎকে তিনি অস্তিত্বশীল বলেছিলেন, এবং আমরা বাস্তবে যে জগৎটাকে দেখি এই জগৎকে তিনি বলেছিলেন যে অবভাস। তো এরিস্টটলের মতে উত্তম সরকার হচ্ছে পলিটি বা মধ্যমতন্ত্র। এরিস্টটল ছিলেন বাস্তববাদী দার্শনিক। দর্শনের প্রথম শিক্ষক এরিস্টটল। গ্রন্থ থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছরই আসে। এখান থেকে যে প্লেটোর তিনটি গ্রন্থ, রিপাবলিক, অ্যাপোলজি, লস, এটা পড়ে যাবে। তারপরে প্লেটোর যে কোনো একটি বই হিসেবে যে কোনো উপরের তিনটা বইয়ের যে কোনো একটি নাম লিখে দিতে পারো। রিপাবলিক। রিপাবলিক ছাড়া প্লেটোর আরো দুটি গ্রন্থ হচ্ছে অ্যাপোলজি এবং লস। প্লেটো রিপাবলিক গ্রন্থের মূল বিষয় ছিল কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায়। তো এখন এখন রিপাবলিক গ্রন্থে মোট 10টি পুস্তক রয়েছে। রিপাবলিক মূলত একটি নাটক, তবে কথা নাটক নয়, যুক্তির নাটক। এরিস্টটলের তিনটি গ্রন্থের নাম এখানে আমি লিখছি: মেটাফিজিক্স, অর্গানন, দ্য পলিটিক্স। ফিজিক্সের পরে তিনি আলোচনা করেছিলেন বলে মেটাফিজিক্স। এই পরিদৃশ্যমান ইন্দ্রগ্রাহ্য জগতের বাইরে, পদার্থিক জগতের বাইরে যে বিষয়, ঈশ্বর, আত্মা, অমরত্ব, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা মেটাফিজিক্স। অর্গানন হচ্ছে যুক্তিবিদ্যা বিষয় গ্রন্থ, এই কারণে যুক্তিবিদ্যার জনক বলা হয় এরিস্টটলকে। পলিটিক্স, দ্য পলিটিক্স, এটাও একটা বিখ্যাত গ্রন্থ। এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ দ্য ফার্স্ট ফিলোসফি, তারপরে মেটাফিজিক্স। দে এনিমা অন দ্য সোল গ্রন্থের লেখক এরিস্টটল। মেটাফিজিক্স গ্রন্থের মূল বিষয়বস্তু আদি কারণ। দে এমিনা গ্রন্থে তিনি অন দ্য সোল বা আত্মা সম্পর্কে আলোচনা করেছেন। অর্গানন গ্রন্থের মূল বিষয় ছিল যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার জনক এরিস্টটল বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। প্লেটো জগৎকে মূলত দুটি ভাগে ভাগ করেছিলেন। একটি হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ এবং অতীন্দ্রিয় জগৎ, যেটা ইন্দ্রিয়ের বাইরে। প্লেটোর শিক্ষা ব্যবস্থা দুটি ভাগে বিভক্ত ছিল। প্লেটোর মতে আত্মার কয়টি অংশ? আত্মার তিনটি অংশ, দুটি না। প্লেটোর মতে আত্মার অংশ হচ্ছে তিনটি। এই তিনটি আত্মার মধ্যে যেটা যেটা ছিল, একটা হচ্ছে প্রজ্ঞার অংশ, ক্ষুধার অংশ, সাহসের অংশ। প্লেটোর জ্ঞান তত্ত্বের দুটি দিক, একটা হচ্ছে ইতিবাচক, নেতিবাচক। এরিস্টটলের মতে বিপ্লব সংঘটিত হওয়ার দুটি কারণ রয়েছে, একটা হচ্ছে সাধারণ কারণ এবং নির্দিষ্ট কারণ। এরিস্টটলের মতে গতি চার প্রকার: দ্রব্যাত্মক গতি, পরিমাণগত গতি, গুণগত গতি, স্থানীয় গতি। এরিস্টটলের মতে আত্মার দুটি দিক, বৌদ্ধিক এবং অবৌদ্ধিক দিক। এরিস্টটলের মতে চারটি কারণ: উপাদান কারণ, আকারগত কারণ, নিমিত্ত কারণ, পরিণতি কারণ। তো এরিস্টটলের মতে সরকারকে তিনি মোট 6 ভাগে ভাগ করেছিলেন: রাজতন্ত্র, গণতন্ত্র, অভিজাততন্ত্র, প্রজাতন্ত্র, ধনিকতন্ত্র, স্বৈরতন্ত্র।
এরিস্টটল যে চারটি কারণকে দুটি কারণে পরিণত করেন, সেটা হচ্ছে, একটা হচ্ছে আকারগত কারণ আর একটা হচ্ছে উপাদান কারণ। প্লেটোর আদর্শ রাষ্ট্রে মূলত তিনটি শ্রেণী রয়েছে: উৎপাদক শ্রেণী, সৈনিক শ্রেণী, অভিভাবক শ্রেণী। শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছরই একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম একাডেমি, আর এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাইসিয়াম। এই দুটো থেকে একটা প্রশ্ন তোমরা শিওর তোমরা পাবে। তারপরে আমরা যদি যাই, যে এখানে প্রথম দর্শন অধিবিদ্যা, সত্তা শব্দটির অর্থ যে তার অস্তিত্বের জন্য অপর কারোর উপর নির্ভর করে না, তাকেই সত্তা বলা হয়। সত্তা মূলত ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা যিনি চিরন্তন শাশ্বত, তাকে বলা হয়। গুহার রূপক বলতে প্লেটো পরিদৃশ্যমান জগৎকে বলেছেন। সামাম বনাম শব্দের অর্থ পরম শুভ বা আনন্দ। প্লেটোর মতে প্রকৃত জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায়, তাকে প্রকৃত জ্ঞান বলা হয়। এরিস্টটলের মতে দ্রব্য যার অস্তিত্ব অন্য কারোর উপর নির্ভরশীল নয়, তাকে আমরা কি বলি? দ্রব্য বলি। এরিস্টটলের কারণ, উপাদান কারণ। এরিস্টটলের মতে কোনো বস্তু গঠন করার জন্য যে উপাদান সমূহের প্রয়োজন হয়, তাকে উপাদান কারণ বলে। যেমন আমি মাটি দিয়ে যদি একটা মূর্তি গঠন করি, তাহলে এই মূর্তিটা তৈরি হয়েছে মাটি মাটি থেকে, তাহলে মাটি হচ্ছে ওই মূর্তিটির উপাদান কারণ। ঠিক যেমন ভাবে একটা টেবিল তৈরি করতে গেলে কাঠ দিয়ে টেবিল তৈরি করা হয়, তাহলে কাঠটা হচ্ছে উপাদান কারণ। আকারগত কারণ কি? যে নকশা বা ধারণা অনুসারে কোনো বস্তু গঠিত হয়, তাকে আকারগত কারণ বলে। যেমন একজন শিল্পী একটা নকশা বা ধারণা থাকে, সেই নকশা বা ধারণা থেকে তিনি সেটি বাস্তবে কোনো একটা উপাদানকে সেই আকারে রূপ দেন, সেটাই হচ্ছে আকারগত কারণ। নিমিত্ত কারণ হচ্ছে এরিস্টটলের মতে আকারকে আকারকে উপাদানের উপর কার্যকরী করার জন্য যে চালিকা শক্তি দরকার হয়, তাকে নিমিত্ত কারণ বলে। একজন শিল্পী মূর্তি তৈরি করার জন্য যে কৌশল দৈহিক শক্তি প্রয়োগ করেন, তাকে নিমিত্ত কারণ বলে। পরিণতি কারণ কি? পরিণতি কারণ যেমন আমি যদি আরো সহজ ভাবে বলি, একজন কুমার যদি একটা কলস তৈরি করে, সেই কলসটা তৈরি করার সময় যে কুমার যে শক্তি প্রয়োগ করে, তো কুমারই হচ্ছে মূলত নিমিত্ত কারণ। পরিণতি কারণ যে উদ্দেশ্যে বস্তুর গতি পরিচালিত হয়, তাকে উদ্দেশ্য বা পরিণতি কারণ বলে। যেমন শিল্পী যে উদ্দেশ্যে সংকল্প নিয়ে মূর্তি তৈরি করেন। আর কিছু উক্তি সমূহ আছে, এই উক্তিগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন ন্যায় হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব, শত্রুর প্রতি শত্রুতা। পলিমার্কাসের কথা ও কাজের সত্তাই হচ্ছে ন্যায়। পিপেলাস, অন্যায় ন্যায়ের চেয়ে অধিক লাভজনক। এসি মেকার, ন্যায় হচ্ছে শক্তিমানের স্বার্থ। এসি মেকার, আলো হচ্ছে ঈশ্বরের ছায়া। প্লেটো, শাসক যখন ন্যায়বান, আইন তখন নিষ্প্রয়োজন। উক্তিটি প্লেটোর। আকার বলতে তিনি একটা মৌলিক সত্তাকে বুঝিয়েছেন। তো এখানে এগুলো সবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি বিবিধ বিষয়ে যাই, প্লেটো দর্শন আলোচনায় দান্তিক পদ্ধতি ব্যবহার করেছেন। মেটাফিজিক্স শব্দটি অ্যান্ড্রোনিকাস ব্যবহার করেন। অধিবিদ্যা অতীন্দ্রিয় বিজ্ঞান, মানে এই ইন্দ্রগ্রাহ্য জগতের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটাকেই অধিবিদ্যা বলা হয়। যেমন আমরা যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে ঈশ্বর, আত্মা, পরকাল। এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা আত্মার অমরত্ব, এই বিষয়গুলো আমরা বাহ্য জগতে আমরা দেখতে পাই না, এই জন্য এটাকে অতীন্দ্রিয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত বা অধিবিদ্যার অন্তর্ভুক্ত। প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসক হবেন দার্শনিকগণ। ন্যায় ধর্মের মূল লক্ষ্য ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্লেটোর রিপাবলিক গ্রন্থের দুইটি বৈশিষ্ট্য, ন্যায় বিচার, আদর্শ রাষ্ট্র। এরিস্টটল আত্মার অমরত্বে বিশ্বাস করতেন। তো এইগুলো তোমরা সবগুলোই পড়ে যাবে, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা আসি সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নে এখানে যেটা দেখছি যে প্লেটোর আদর্শ রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো বা তিন ধরনের নাগরিক, এটা গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থার দুটি স্তর বা যে কোনো একটি স্তর, উচ্চ শিক্ষা স্তর এবং প্রাথমিক শিক্ষা স্তর, যে কোনো একটা আসতে পারে বা দুটো একসাথে আলোচনা আসতে পারে। গুহার রূপকটা এটা পরীক্ষায় আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই পড়ে যাবে। এরিস্টটলের মতে অধিবিদ্যা কি, এটাও গুরুত্বপূর্ণ। আকার, উপাদান এবং সার্বিক বিশেষ, এখান থেকে এই দুটো থেকে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে, তোমরা এটা খুব করে যাবে। তারপরে যেটা আছে প্লেটোর ন্যায় ধর্মের তত্ত্ব, ন্যায় বিচার তত্ত্বটি বিশ্লেষণ করো। প্লেটোর সাম্যবাদ, এটাও গুরুত্বপূর্ণ। গণতন্ত্র সম্পর্কে প্লেটোর ধারণা কি? প্লেটো কেন গণতন্ত্রের সমালোচনা করেন? দুটোর উত্তরই একই হবে, এই প্রশ্নটা আসবেই। এই প্রশ্নটা পরীক্ষায় একদম মানে 90% আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, প্লেটো গণতন্ত্রকে নিকৃষ্ট শাসন ব্যবস্থা বলে অভিহিত করেন, এটা গুরুত্বপূর্ণ। প্লেটোর আত্মার তিনটি অংশ,
এবং এরিস্টটল চারটি কারণকে কিভাবে দুটি কারণে পরিণত করেন এটাও কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। এরিস্টটল কিভাবে চারটি কারণকে দুটি কারণে বিভক্ত করেন, এবং এরিস্টটল কিভাবে প্লেটোর ধারণা তত্ত্বের সমালোচনা করেন এটাও গুরুত্বপূর্ণ। তো এখন আমরা যাচ্ছি, আমরা গ বিভাগের যে প্রশ্নটা আছে গ বিভাগের প্রশ্নে যাচ্ছি। গ বিভাগ থেকে আমি খুবই কম প্রশ্ন দিয়েছি। এখান থেকে প্লেটোর জ্ঞান তত্ত্বের সদর্থক দিক আলোচনা করো বা জ্ঞান তত্ত্ব আলোচনা করো। এই জ্ঞান তত্ত্ব আসার সম্ভাবনা রয়েছে, তবে এই যে প্রশ্ন আদর্শ রাষ্ট্রের রূপরেখা দাও, আদর্শ রাষ্ট্রের দার্শনিক রাজার ভূমিকা কি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। প্লেটোর রিপাবলিক গ্রন্থের বৈশিষ্ট্য সমূহ, এটাও গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ। ন্যায়পরায়ণতা সম্পর্কে প্লেটোর ধারণা ব্যাখ্যা করো, তুমি কি তার সাথে একমত? আহ এখান থেকে একটা প্রশ্ন আসবে যে প্লেটোর প্রত্যয়বাদ ব্যাখ্যা করো এবং এরিস্টটল কিভাবে প্রত্যয়বাদের সমালোচনা করেন, দুটো থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে, দুটোই পড়বে। ঈশ্বর সম্পর্কীয় আলোচ্য ধারণা, এটা পড়বে। এরিস্টটল কিভাবে সরকারের শ্রেণী বিভাগ করেন, এটাও গুরুত্বপূর্ণ। এরিস্টটলের মতে প্রত্যক্ষ বস্তুই আকার ও উপাদানের সংমিশ্রণ, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আসলে যেভাবে লিখতে হবে যে এরিস্টটল কিভাবে চারটি কারণকে দুটি কারণে বিভক্ত করেন। একটা আমরা জানি আকারগত কারণ এবং উপাদানগত কারণ। এই আকারগত এবং উপাদান কারণ এই প্রশ্নটাই মূলত এখানে উত্তর হিসেবে লিখতে হবে যে এরিস্টটল কিভাবে চারটি কারণকে দুটি কারণে পরিণত করেন। এইটাই মূলত এই প্রশ্নের উত্তর, প্রত্যক্ষ বস্তু আকার এবং উপাদানের সংমিশ্রণ। এরিস্টটলের মতে আত্মা কি, তিনি কিভাবে আত্মা এবং দেহের সম্পর্ক নির্ণয় করেন, এটাও পরীক্ষায় আসবে। তো এই ছিল আমাদের আজকের সাজেশন ক্লাসের আহ, মূল যে বিষয়গুলো। তাছাড়াও যারা প্রতীকী যুক্তিবিদ্যায় পড়াশোনা করতে চাও, যাদের কাছে কঠিন লাগে, তাদের জন্য রয়েছে অনলাইন এবং অফলাইনে পড়ার সুযোগ। পড়ার জন্য যোগাযোগ করতে হবে আমার সাথে। তো এখানে বিস্তারিত আমাদের এখানে লেখা আছে। এখানে আমার সাথে যোগাযোগ করারও সব মোবাইল নাম্বার সহ এটা তোমরা যোগাযোগ করতে পারবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে এই আজকের ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।